লন্ডনে পৌঁছে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে বৈঠক করেন তিনি। এ গ্রুপের নেতৃত্ব দেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, পারস্পরিক নানান বিষয় নিয়ে ১ ঘণ্টার বেশি আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে গ্রুপটির সাথে। এরপর ডক্টর ইউনূসের সঙ্গে তার হোটেলে দেখা করতে আসেন কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল শার্লি বোচওয়ে। তাদের মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা হয়। ১২ জুন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। পরে লন্ডনের সেন্ট জেমস প্যালেস ডক্টর মোহাম্মদ ইউনূসকে মর্যাদাপূর্ণ দ্য কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড তুলে দিবেন রাজা তৃতীয় চার্লস। নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। গত ২৪ ঘন্টায় দেশে ১০১ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। নতুন এই ধরনটির সংক্রমিত হওয়ার ক্ষমতা বেশি হওয়ায় সচেতন এবং সাবধান হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ৫ বছর আগে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়ে করোনা ভাইরাস আবারও ফিরছে নতুন রূপে। নতুন করে চোখ রাঙাচ্ছে মহামারী করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। পার্শ্ববর্তী দেশ ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এরই মধ্যেই শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে গত ৯ জুন সকাল ৮টা থেকে ১০ জুন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১০১ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। তবে ২৪ ঘন্টায় আক্রান্ত কারোর মৃত্যু হয়নি। করোনার নতুন এই ধরনটি সংক্রমিত করার ক্ষমতা অনেক বেশি হলেও রোগের তীব্রতা কম বলে জানান চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আসলে এটা সবগুলোই ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব ভ্যারিয়েন্ট বা উপধরনগুলো অনেক শাখা পোশাখা, শত শত হাজার হাজার। তো বাংলাদেশে আমরা সবগুলো পাইনি। বাংলাদেশে যেটা আমরা পেয়েছি সেটাও খুব দ্রুত ছড়াচ্ছে। এটা বেশি ছড়ালেও কিন্তু করোনার অন্যান্য ধরনের চাইতে এটার মানে গুরুতর রোগীকে গুরুতর ক্ষতি করার ক্ষমতা কিন্তু বেশি না। পৃথিবীর বিশ্বের অন্যান্য দেশে কিন্তু আক্রান্তের সংখ্যাটা পাওয়া যাচ্ছে এবং যেটা বলা হচ্ছে যে এটা একটু দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু খুব বেশি আতঙ্কিত এখনই হওয়ার সময় কিন্তু আসে নাই, যেহেতু বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু ছড়িয়ে পড়েছে। যার জন্য আমরা আগাম সতর্কতা হিসেবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার দিকে জোর দিচ্ছি বেশি। তবে অসাবধানতা এবং অচেতনতায় ধরনটি যে কোনো সময় শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করছেন তারা। যে উপসর্গ আগের মতো জ্বর থাকে না, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে জ্বর কাশি না থাকলেও ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা এই টাইপের উপসর্গ কিন্তু পাওয়া যাচ্ছে। কিছুটা উপসর্গ তো থাকে, ওই উপসর্গ দেখা দিলে চিকিৎসকের সাথে সাথে পরামর্শ নেওয়া উচিত। তবে আমাদের যেহেতু ভাইরাসটা সবসময় নিজেকে পরিবর্তন করে, আমাদের সবসময় নজরদারিতে থাকতে হবে এবং রোগী, তার স্বজন এবং কর্তৃপক্ষকে এ বিষয়ে অবশ্যই সজাগ থাকতে হবে। প্রয়োজনে উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান যেমন হাসপাতালে মাস্ক ব্যবহার এবং সাবান দিয়ে হাত ধোয়া, উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ৪র্থ ডোজ ভ্যাকসিন নেওয়ার পরামর্শও দেন এই বিশেষজ্ঞরা। প্রথমত আমাদের হাসপাতালগুলো এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এই সাবান দিয়ে হাত ধোয়া এবং মাস্ক পরাটা নিশ্চিত করতে হবে, কারণ রোগ তো ছড়ায় সাধারণত এই বড় বড় হাসপাতাল যেখানে অনেক লোক যাচ্ছে। যারা হলো যে বয়স্ক ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে ভ্যাকসিনটা, যারা 4 ডোজটা এখন অনেকে আছে 4 ডোজটা কিন্তু এখনও নেয়নি, অবশ্যই নিয়ে, কারণ ভ্যাকসিন যেটা প্রোটেকশন দিচ্ছে তারপরেও কিন্তু স্বাস্থ্যবিধি মানতে হবে। প্রোটেকশন দিলেও মৃত্যু ঝুঁকিটা কিন্তু থেকেই যাচ্ছে, আক্রান্ত যত বাড়বে ঝুঁকিটা তত বাড়বে। এই জন্য অবশ্যই আমাকে প্রোটেকশন নিতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ঢাকাসহ দেশের ৪৯ জেলার উপর দিয়ে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও 2 দিন থাকবে এ তাপপ্রবাহ। আগামী শনি অথবা রোববার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ১৫ জুনের পর থেকে বর্ষার মৌসুমি বায়ু সক্রিয় হলে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।
যে তাপপ্রবাহ আছে, চলমান তাপপ্রবাহ, সেটা কিছুটা প্রশমিত হতে পারে এবং এটা ক্রমান্বয়ে 15 তারিখের পরে গিয়ে সারা দেশে থেকেই এই তাপপ্রবাহটা প্রশমিত হতে পারে এবং আগামী পরের সপ্তাহে অর্থাৎ 15 থেকে 22 এই সময় পর্যন্ত সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা একসাথে বৃদ্ধি পাবে। সেই সাথে যে চলমান তাপপ্রবাহ আছে সেই চলমান তাপপ্রবাহ কমে যাবে। ঈদ আনন্দ কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। তবে দীর্ঘ ছুটি থাকায় বাস, ট্রেন কিংবা নৌপথে যাত্রী চাপ অনেকটাই কম। আগতরা কেউ প্রয়োজনের তাগিদে, কেউ বা আবার শেষ সময় ভিড় এড়াতে আগে ভাগে ফিরছেন ঢাকায়। শুক্র ও শনিবার 2 দিন যাত্রী চাপ থাকার সম্ভাবনার কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। SM আরিফের রিপোর্ট। দীর্ঘ ছুটি থাকায় ঈদের পঞ্চম দিনেও যাত্রী চাপ কম কমলাপুর রেলওয়ে স্টেশনে। ফিরতি যাত্রায় যারাই আসছেন তাদের কেউ ব্যবসায়ী, কেউ প্রয়োজনের তাগিদে, আবার কেউ কেউ আগেভাগেই ফিরেছেন শেষ সময়ে ভিড় হওয়ার আশঙ্কায়। চাকরি করে ঢাকা আসতেই হবে, ওই জন্য ফিরে চলে আসলাম। আবার চাকরি জয়েন দিব, কালকে তো অফিস খোলা। গ্রাম থেকে আসতে তো একটু কষ্ট হবেই, স্বাভাবিক। সুন্দর মতোই বাড়িতে গেলাম, আবার আসলামও, কোথাও কোনো সমস্যা হয়নি। ছুটি কাটিয়ে যান্ত্রিক নগরীতে দ্রুত ফিরতে হলেও সবার মুখে স্বস্তির ছাপ। বাড়িতে যদিও একটু গরম ছিল, তারপরেও সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। আত্মীয় স্বজনরা সবাই ছিল, আর যেহেতু ওটা আমাদেরই জন্মভূমি একরকম, কাজেই ওটা ছেড়ে ঢাকায় আসতে অবশ্যই কষ্ট লাগবে। আলহামদুলিল্লাহ স্বস্তিতেই কাটছে, তবে এই যে গরমের কারণে একটু ভোগান্তি হচ্ছে আর কি। ট্রেন কিছুটা দেরিতে ফিরলেও কোনো শিডিউল বিপর্যয় নেই বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। ঈদ ফেরত যাত্রায় যে আমরা যাত্রীর চাপ পরিলক্ষিত হয় সেই তুলনায় যাত্রীর চাপ পরিলক্ষিত হয়নি। আশা করছি শুক্র শনিবার ফেরত যাত্রায় যাত্রীর চাপ দেখা দেবে। যাত্রী চাপ কম ফিরতি বাস যাত্রায়ও। শুক্র ও শনিবার যাত্রী চাপ বাড়বে বলে মনে করেন কর্তৃপক্ষ। SM আরিফ, MyTV, ঢাকা। ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের নিকুঞ্জ সিলেট পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাহাড়, নদী আর চা বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে এখনও ছুটে এসেছেন হাজারো পর্যটক। সিলেট থেকে শাহিন আহমেদের ক্যামেরায় মৃণাল কান্তি দাসের রিপোর্ট। ঈদের ছুটিতে সিলেটের পাহাড়, নদী আর চা বাগানের সৌন্দর্যে মুগ্ধ হতে ছুটে এসেছেন দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের চা বাগান থেকে শুরু করে জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, লালাখাল, লোবাচড়া, সাদা পাথর সব পর্যটন কেন্দ্রেই দেখা গেছে উপচে পড়া ভিড়। পর্যটকরা বলছেন প্রাকৃতিক পরিবেশ এবং শীতল বাতাস তাদের মনকে প্রফুল্ল করছে। ঈদের ছুটি মানে তো একটা দীর্ঘ সময়ের ছুটি, চাকরি ছেড়ে বা পরিবারের সঙ্গে সময় দেয়া ভালো লাগতো। আমি প্রথম আসলাম চা বাগানে, আমার খুব ভালো লাগছে চা বাগান দেখে। আমি আমার ফ্যামিলির সাথে এসেছি, আমার মেয়ের সাথে। আমার সাথে এসেছি আর আমার চা বাগান অনেক ভালো লেগেছে। ঈদের ছুটিতে আমরা পরিবার পরিজন নিয়ে সিলেটে এসেছি। আমার স্ত্রী, আমার মেয়ে, এটাই প্রথম। আমাদের বেশ ভালো লাগছে চা বাগানে ঘুরতে এসে। চা বাগান ঘুরলাম, জাফলং, সাদা পাথর, বিছনাকান্দি, সেই জায়গা ঘুরছি। পর্যটকদের এত বড় উপস্থিতি পর্যটন সংশ্লিষ্টদের মুখে হাসি ফোটাচ্ছে। তারা বলছেন এই সময়টা তাদের জন্য অন্যতম ব্যস্ত সময়। অন্যদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ, জরুরি সেবা ও নিরাপত্তা টিম সক্রিয় রয়েছে প্রতিটি পর্যটন কেন্দ্রে। আমাদের টুরিস্ট পুলিশ, থানা পুলিশ, উপজেলা প্রশাসন থেকে রবস্কাউট আমাদের সহযোগিতা থাকবেন। আমরা তাদেরকে সর্বাত্মক সেবা দিব। আমাদের বিজিবির পক্ষ থেকে জনবল বাড়িয়েছি। এই 3টা স্পটই কিন্তু একদম জিরো লাইনের পাশে। পর্যটকরা অবশ্য না জেনে অনেক সময় হয়তো সীমান্ত ক্রস করে পার্শ্ববর্তী থেকে ঢুকে যেতে পারে, যেটা আইনগত সমস্যা তৈরি করতে পারে। আমরা তাদেরকে অ্যাওয়ার্ড করছি কোনোভাবে সীমান্ত ক্রস করে সীমান্ত অপরাধে পর্যটকরা না পড়ে যায়। সিলেটের অপরূপ প্রকৃতি আর পর্যটকদের উৎসাহ বৃদ্ধির সঙ্গে ঈদুল আজহার ছুটি যেন নতুন মাত্রায় আনন্দের উৎস হয়ে উঠেছে। মৃণাল কান্তি দাস, MyTV, সিলেট।